পরেও আহ, পর্যায় সারণী তৈরির প্রাথমিক ধারণা আমরা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর তৃতীয় অধ্যায়ের নাম কি? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো তার উপরে আমরা একটা বেসিক ক্লাস নিয়ে শুরু করতেছি। এই অধ্যায়ের অনেকগুলো বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে প্রথমে আমরা যে টপিকটাকে সিলেক্ট করছি যে পর্যায় সারণীটা কিভাবে বর্তমান অবস্থায় পৌঁছেছে। আমরা বর্তমানে যে পর্যায় সারণীটাকে দেখতে পাচ্ছি, পর্যায় সারণী কি প্রথম থেকে সেরকম ছিল কিনা, অথবা কিভাবে তার ক্রমবিকাশে আজকের অবস্থানে এসে আমরা পৌঁছতে পারছি বা পর্যায় সারণীর আজকের অবস্থান পৌঁছেছে, সেটার উপর চেষ্টা করলাম। আচ্ছা, এই পর্যায় সারণীর ইতিহাস কিন্তু একদিনের না। এটা একদিনেই করে বর্তমান অবস্থায় পৌঁছে যায় না। এটা ধীরে ধীরে তো তাহলে পর্যায় সারণীর বর্তমান যে পর্যায় সারণী আমরা দেখতে পাচ্ছি, এটা একদিনে সৃষ্টি হয় নাই। আর আধুনিক যে পর্যায় সারণী আমরা দেখতে পাই, এটা সৃষ্টির অনেক আগেই আবিষ্কৃত যতগুলো মৌল ছিল, সেই মৌলগুলো নিয়ে কতগুলো সুনির্দিষ্ট নিয়মে সাজানোর চেষ্টা করা হয়েছে। আর এই যে সাধারণ জন্য যে চেষ্টা করা হয়েছিল, এই চেষ্টাগুলোর কয়েকটা প্রচেষ্টা আমরা এখন আলোচনা করব। সর্বপ্রথম পর্যায় সারণী নিয়ে যে চেষ্টাটা করা হয়েছিল সেটা ছিল তাদেরকে অভিজাত এবং ক্ষারক ধাতু নামে দুইটা গ্রুপে ভাগ করার চেষ্টা করা হয়েছিল। অভিজাত ধাতু এবং ক্ষারক ধাতু নামে দুইটা গ্রুপে চেষ্টা সাজানোর জন্য চেষ্টা করা হয়েছিল। তাহলে দেখেন, লিখেন আমার সাথে সাথে সবাই লিখার চেষ্টা করবেন। প্রথম প্রচেষ্টা ছিল কি? অভিজাত ও ক্ষারক ধাতু। প্রথম প্রচেষ্টা ছিল অভিজাত ও ক্ষারক ধাতু। এই দুইটা ভাগে প্রথমে ভাগ করার চেষ্টা করছিল। আর এই অভিজাত ধাতুর মধ্যে কারা ছিল? অভিজাত ধাতু যারা ছিল, এদের মধ্যে ছিল স্বর্ণ বা সোনা, রূপা, তারপরে আর যারা ছিল ওরা ছিল অভিজাত। এগুলো ছিল অভিজাত ধাতু। আর ক্ষারক ধাতু হিসেবে যারা ছিল তারা কারা? তখন যারা আবিষ্কার ছিল তাদের মধ্যে ছিল লোহা, তামা। তামা মানে কি? কপার। লোহা মানে কি? আয়রন ইত্যাদি। তাহলে প্রথম প্রসেসটা ছিল দুইটা ভাগে ভাগ করা, একটা ছিল অভিজাত ধাতু আর একটা ছিল ক্ষারক ধাতু। তাহলে অভিজাত ধাতু এবং ক্ষারক ধাতুর যে প্রসেসটা, সেই প্রসেসটার পরবর্তীতে ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করার জন্য একটা প্রসেসটা চলছিল, ধাতু ও অধাতু। দুই নম্বর যে প্রচেষ্টা ছিল সেটা ছিল ধাতু ও অধাতু। তাহলে পর্যায় সারণীকে ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করার জন্য ল্যাভোসিয়ে 1789 সালে ধাতু এবং অধাতু এই দুইটা ভাগে ভাগ করার চেষ্টা করছিল। এবং তখন যতগুলো মৌল ছিল, প্রায় 33টি মৌল তখন আবিষ্কৃত হয়েছিল। 33টি মৌল ছিল তখন। এই 33টি মৌল নিয়ে ধাতু এবং অধাতু রূপে সাজানোর চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, পরবর্তীতে তার এই যে দুই ভাগ বা ধাতু এবং অধাতুর মধ্যে যে ভাগ করার চেষ্টা করা ছিল, এটাও বেশি দিন টিকে নাই। বেশি দিন না টিকার কারণ ছিল কি? কিছু কিছু মৌল পাওয়া গেছে যেগুলোর মধ্যে ধাতব ধর্ম বা অধাতব ধর্ম দুইটা ধর্মে বিদ্যমান ছিল, বা বর্তমানে আমরা যাদেরকে অপধাতু নামে চিনি, এরকম কিছু ছিল। তার মধ্যে এমন একটা ছিল কঠিন গ্রাফাইট। কঠিন
গ্রাফাইট হচ্ছে মূলত কার্বন। এটা হচ্ছে কার্বনের একটা রূপভেদ। তাহলে গ্রাফাইটকেও তখন ঠিকভাবে চেনা যেত না যে এটা কি ধাতু নাকি অধাতু। তার মধ্যে ধাতুর ধর্ম বিদ্যমান ছিল, বা শক্ত হওয়ার কারণে বা কঠিন হওয়ার কারণে, এবং অধাতুর ধর্ম বিদ্যমান ছিল। ফলে এগুলোর এই প্রবলেম তৈরি হচ্ছিল। আরেকটা ছিল সিলিকন, আরো ছিল আর্সেনিক। আমরা যে আর্সেনিককে চিনি বিষ হিসাবে, এই মৌলগুলো নিয়ে ঝামেলা তৈরি হয়। ফলে ল্যাবোসির যে প্রসেসটা 1789 সালে তৈরি হয়েছিল বা শুরু করেছিল, সেটা পরবর্তীতে বাতিল হয়ে যায়। এই প্রসেসটাও বাতিল হয়ে যায়। এর পরবর্তীতে যে প্রসেসটা নিয়ে পর্যায় সারণীকে সাজানোর চেষ্টা করা হয়েছিল সেটা ছিল যোজনীর ভিত্তিতে। যোজনীর ভিত্তিতে এই যোজনীর ভিত্তিতে যখন চেষ্টা করা হয়েছিল, তখন যাদের যোজনী একই সমান বা একরকম তাদেরকে একটা গ্রুপে সাজানোর চেষ্টা করা হয়েছিল, এবং যাদের যোজনী ভিন্ন রকম তাদেরকে অন্য আরেকটা গ্রুপে চেষ্টা করা হয়েছিল। প্রথম দিকে এটা বেশ সাড়া জাগে। পরবর্তীতে এতে অনেকগুলো ঝামেলা তৈরি হয়। যেমন ঝামেলাগুলো কি, ধর্মে ভিন্ন কিন্তু যোজনী এক হওয়ার কারণে বা সমান হওয়ার কারণে তাদেরকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছিল। একটা উদাহরণ দিই, আমরা জানি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো যোজনী এক, তাই না? ঠিক একইভাবে ক্লোরিনের যোজনী এক, ফ্লোরিনের যোজনীও এক। এরকম আরো যাদের যোজনী এক তাদেরকে যদি আমরা একই গ্রুপে স্থান দিই, তাহলে যে ঝামেলাটা তৈরি হয় সেটা হচ্ছে কি, তাদের যেমন সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই তিনটা যদি আমরা চিন্তা করি, এই তিনটা হচ্ছে ধাতু। আর ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তাদের যোজনী তাদেরকে যদি আমরা একই গ্রুপে রাখি তাহলে তারা হচ্ছে অধাতু অথবা গ্যাস। মানে আরো যদি আরেকটু সুনির্দিষ্টভাবে বলি তাহলে তারা হচ্ছে গ্যাস। তাহলে ধাতু অধাতুকে শুধুমাত্র যোজনীর ভিত্তিতে একটা মাত্র গ্রুপে স্থান দেওয়া, এটা ছিল একটা অযৌক্তিক ধারণা। এরকম কয়েকটা ঝামেলা তৈরি হওয়ার কারণে যোজনীর ভিত্তিতে যে প্রচেষ্টাটা তৈরি হয়েছিল সেটাও বাতিল হয়ে যায়। এবং আরো কিছু ব্যাপার ছিল, যেমন একই যোজনীর ভিত্তিতে যখন আমরা ধাতু বা অধাতু সমূহকে একই গ্রুপে স্থান দেব, তার মধ্যে দেখা যাচ্ছে যে একই রকম জারণ সংখ্যা বিশিষ্ট কিছু মৌল হতে পারে জারক পদার্থ, এবং একই জারণ সংখ্যা বিশিষ্ট কিছু মৌল হতে পারে বিজারক। তাহলে জারক এবং বিজারক তারা কখনোই একই গ্রুপে থাকা সম্ভব না। এরকম তাদের কিছু বৈশিষ্ট্যের কারণে পরবর্তীতে তাদেরকে বাতিল করা হয়, মানে যোজনী ভিত্তিতে যে পর্যায় সারণীটা ছিল সেটা বাতিল করা হয়। এর পরবর্তীতে যে প্রসেসটা নিয়ে যারা পর্যায় সারণীকে তৈরি করার চেষ্টা করা হয়েছিল, সেই প্রসেসটা হচ্ছে পারমাণবিক ভর ও রাসায়নিক ধর্মের সম্পর্ক। মৌলের পারমাণবিক ভর ও রাসায়নিক ধর্মের সম্পর্ক। এখানে রেপ আছে একটা, হ্যাঁ, এটা নিয়ে আগে একটু কথা শুনুন, এরপরে লিখেন। আমরা জানি ডাল্টনের যে পরমাণুবাদ, এই ডাল্টনের পরমাণুবাদ প্রকাশিত হওয়ার পরবর্তীতে পারমাণবিক ভর ও রাসায়নিক ধর্মের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা চলে। এবং এই প্রচেষ্টাটা খুব বৃহৎ একটা প্রচেষ্টা ছিল, এবং এই প্রচেষ্টার মেইন যে উদ্যোক্তা ছিল বা প্রধান যে কুশীলব ছিল তার নাম ছিল প্রাউড। তার নাম ছিল প্রাউড।
এই প্রাউড কি বলছিলেন? প্রাউড বলছিলেন সকল মৌল হাইড্রোজেন থেকে প্রস্তুত বা হাইড্রোজেন থেকে তৈরি করা যায় এবং সকলের ভর হাইড্রোজেনের ভরের সরল গুণিত। তো প্রাথমিক দিকে তার যে মতবাদ ছিল অথবা তার যে থিওরিটা ছিল এটা বেশ সাড়া জাগায়। পরবর্তীতে দেখা গেছে যে এমন অনেক মৌল আছে যাদের পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক ভরের সরল গুণিতক নয়, অথবা এমন অনেক মৌল পাওয়া গেছে যাদের পারমাণবিক ভর ভগ্নাংশে এসেছে, মানে ভগ্নাংশ সংখ্যা এসেছে। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর এক, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভরের সরল গুণিতক যদি হতে হয় তাহলে অন্য সবার পারমাণবিক ভর একের সরল গুণিতক হতে হবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে পূর্ণ সংখ্যা আসবে। এবং পরবর্তীতে আমরা দেখলাম যে অনেকগুলো মৌল আছে যাদের পারমাণবিক ভর পূর্ণ সংখ্যায় নয়, বিভিন্ন মৌলের পারমাণবিক ভর ভগ্নাংশ আসে। তো এই সমস্যার কারণে তার যে প্রচেষ্টা সেটাও পরবর্তীতে বাতিল হয়। তবে পারমাণবিক ভর মৌলসমূহের একটি মৌলিক বিষয়, এই যে ধারণাটা, এটা কিন্তু প্রাউটের এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার ফলে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও তার প্রচেষ্টা বাতিল হয়ে গেছিল, কিন্তু এখান থেকে একটা প্রচেষ্টা এখন পর্যন্ত টিকে আছে যে প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর প্রত্যেকটা মৌলের জন্য একটা মৌলিক বিষয় বা ইউনিক কনসেপ্ট। এক একটা মৌলের জন্য এটার একটা ইউনিকনেস আছে। প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর তার যে ইউনিকনেস, এটা সর্বপ্রথম প্রাউটের ওই প্রচেষ্টা থেকেই চালু হয়। তাহলে দেখেন এখানে পারমাণবিক ভরের সাথে রাসায়নিক ধর্মের যে সম্পর্ক, এর জন্য যে বিজ্ঞানীর অবদান, সে বিজ্ঞানীর নাম হচ্ছে প্রাউট। এই মাইক্রোফোনটা অফ করেন। বিজ্ঞানীর নাম হচ্ছে প্রাউট। অনেকেই টাউট হিসেবে তাকে উচ্চারণ করার চেষ্টা করবেন অথবা মনে রাখার চেষ্টা করবেন। আবার বলতেছি এটা কিন্তু টাউট না, এটা হচ্ছে প্রাউট। এবং প্রাউট কি বলছেন? প্রাউট বলছেন যে সব মৌলে হাইড্রোজেন থেকে সৃষ্ট। সরি, এই লেখাটা সব মৌল হাইড্রোজেন থেকে সৃষ্ট এবং তাদের পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক ভরের সরল গুণিতক। দেখেন এই টপিকগুলো আপনার অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, প্লাস আপনাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। একাডেমিক এমসিকিউ প্লাস অ্যাডমিশনের এমসিকিউ এবং অ্যাডমিশনের জন্য রিটেন যে প্রস্তুতি, সেগুলো আপনাকে কভার দিয়ে দেবে। তাহলে প্রাউটের সূত্র বা প্রাউটের প্রচেষ্টা ছিল বা প্রাউটের যে থিওরি ছিল সেটা ছিল সকল মৌল হাইড্রোজেন থেকে সৃষ্টি হয়েছে এবং তাদের পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিকভাবে সরল গুণিত। তো পরবর্তীতে যে জিনিসটা আমরা দেখতে পাই, পরবর্তীতে দেখা যায় যে এমন অনেক মৌল আছে যাদের পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক ভরের সরল গুণিতক হয় না। ফলে এই প্রচেষ্টা
বাতিল হয়। এর পরবর্তীতে আমরা আরেকটা প্রচেষ্টার দিকে অগ্রসর হব। দেখেন এখানে কারো যদি লিখতে লেট হয় লিখে নেন খুব দ্রুত। তাহলে প্রথম দিকে সে বলছে যে হাইড্রোজেনের পারমাণবিক ভরের সরল গণিতিক হবে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে এরকম অনেক মৌল আবিষ্কৃত হয়েছে যাদের পারমাণবিক ভর হাইড্রোজেনের পারমাণবিক ভরের সরল গণিত নয়, যার কারণে তার এই প্রচেষ্টাটা বাতিল হয়ে যায়। তো আমরা আরেকটা প্রচেষ্টার দিকে যাব। সবশেষ সবশেষ নয়, এর পরবর্তী যে প্রচেষ্টাটা ছিল এটা সম্পর্কে আপনাদের অনেকেই অবগত। সেটা কি? ডুবের আইন, বানানটা একটু ঠিক করতেছি। ত্রয়ী সূত্র। দেখেন ডৌবির আইনের ত্রয়ী সূত্র সম্পর্কে আপনাদের অনেকেরই বেশ ভালো ধারণা থাকার কথা, দশম শ্রেণীতে এ ব্যাপারে অনেকে পড়ে আসছে। এই ডৌবির আইনের ত্রয়ী সূত্র প্রদান করা হয়েছিল 1829 সালে, ঠিক আছে? এবং সে কি করছিল, সে কয়েকটা মৌলের রাসায়নিক ধর্মের সাদৃশ্য নিয়ে সে রিসার্চ করে দেখেছেন যে যাদের যাদের কি বলে তিনটি করে শ্রেণী বিন্যাস করে দেখেন যে পারমাণবিক ভরের ভিত্তিতে যদি ধারাবাহিকভাবে তিনটা মৌলকে সাজানো হয় তাহলে প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের প্রায় সমান হবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরটা। আবার বলতেছি, ডোবেরাইন 1929 সালে প্রথম পারমাণবিক ভরের ভিত্তিতে প্রতি তিনটা করে মৌলকে শ্রেণী বিভাগ করেন এবং এই তার শ্রেণী বিভাগকৃত মৌলগুলোর মধ্যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের সমষ্টি দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি এরকম পাওয়া গেছে। এটা আপনারা 9 10 পড়ে আসছেন। তো এই সূত্রটা সে প্রদান করে 1829 সালে, কিন্তু সর্বপ্রথম 1817 সালে মাইক্রোফোন অফ করেন। 1817 সালে তিনি যে ত্রয়ীর উপর প্রথম পর্যবেক্ষণটা করছিলেন সেটা তারা ছিল ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম। এই তিনটা মৌল, প্রথম যে তিনটা মৌল নিয়ে তার এই প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ছিল ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম এবং বেরিয়াম। আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40। মাইক্রোফোনটা অফ করেন। কার মাইক্রোফোন? স্ট্রনশিয়ামের পারমাণবিক ভর কত? 87 বা 87.62। এরপর আসেন বেরিয়াম। তো বেরিয়ামের পারমাণবিক ভর কত হয়? বেরিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 137.32। এখন দেখেন এই কার মাইক্রোফোন অফ করেন। 40 আর এটাকে যোগ করেন, যোগ করে যে যোগফলটা পাবেন, কারোর কাছে যদি ক্যালকুলেটর থাকে একটু যোগ করেন, যোগ করে 2 দ্বারা ভাগ করেন, ভাগ করার পর ভাগফলটা আমাকে বলেন তো কেউ একজন। স্যার 88 কত হয়? 88.6। গুড। 88.66। আচ্ছা ঠিক আছে, 6655 এগুলো কাছাকাছি যাও, কোনো সমস্যা নাই, এটা নিয়ে ঝগড়া করার কিছু নাই।
দেখো আমরা কি বলছিলাম যে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের যদি আমরা গড় করি, গড় করলে তার গড়টা আসবে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি। তাহলে দেখো 87.62 আর 88.66 অথবা 88.55 অথবা 5 আমরা যাই বলি না কেন, দুইটা সংখ্যায় প্রায় কাছাকাছি, ঠিক না? হ্যালো। জি তো স্যার। এটাই ছিল, এটাই হচ্ছে তার, অনেকেই বলতে পারেন যে এটা একবারে হুবহু সমান হবে না, হুবহু সমান হলে ওকে ভালো, কিন্তু কাছাকাছি হলেও তাকে আমরা ডুবেরনের ত্রয়ী হিসাবে ধরে নেব। এখন খেয়াল করেন, তাহলে প্রথম যে ত্রয়ী নিয়ে ডোবেরাইন সূত্রটা প্রদান করছিলেন বা পর্যবেক্ষণ করছিলেন সেটা ছিল 1817 সাল। আর এই সূত্র প্রদান করছেন কত সালে? 1829 সালে। তার মানে তার মাঝখানে আরো অনেকগুলো মৌল নিয়ে তার গবেষণা ছিল। আর ডোবেলের ত্রয়ী সূত্র সম্পর্কে আপনারা খুব অল্প উদাহরণ জানেন, উদাহরণগুলো খুব কাছাকাছি বা দুইটা তিনটা বা চারটার বেশি উদাহরণ জানেন না। আমি আপনাদেরকে অনেকগুলো উদাহরণ দেব, প্রায় 8টার মতো বা 7টার মতো উদাহরণ দেব, যেগুলো আপনাদের অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। নিচের কোনটি ডোবেলের ত্রয়ী সূত্রকে সমর্থন করে, এরকম প্রশ্ন বহুবার আসে। একটু খেয়াল করবেন, অ্যাডমিশনের কোশ্চেনগুলো যদি ঘাটাঘাটি করেন তখন সেগুলো কাজে লাগবে। দেখেন পরবর্তীতে 1829 সালে তিনি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই ত্রয়ী নিয়ে সূত্র প্রদান করেন। তার মানে প্রথম পর্যবেক্ষণ করেছেন ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম এবং সবশেষ 1829 সালে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন নিয়ে তিনি তার সূত্র প্রদান করেন। এবং এর আগে পরে বা পরবর্তীতে আরো অনেকগুলো মৌল আবিষ্কার হয়েছে তারা ত্রয়ী সূত্রকে অনুসরণ করে। এবং এই ত্রয়ী সূত্রের মধ্যে যে মৌলগুলো অংশগ্রহণ করে অথবা যে মৌলগুলো ত্রয়ী সূত্রের মধ্যে থাকে, তাদের আমরা সবাই দেখেছি যে তাদের পারমাণবিক ভর গড় যেহেতু দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি হয়, একই সাথে তাদের ধর্ম এবং বৈশিষ্ট্য কাছাকাছি বা একই রকম। তো এরকম অনেক মৌল আছে যাদের যারা ত্রয়ী সূত্রকে সমর্থন করে না, ফলে পরবর্তীতে ত্রয়ী সূত্র তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে এবং এটাও বাতিল হয়ে যায়। তবে আমরা এখন দেখবো এরকম কিছু মৌল, আমরা একটু খাতার থেকে লিখে শুরু করেন। প্রথম ত্রয়ী, প্রথম ত্রয়ী সেটা ছিল লিথিয়াম। ছিল না মানে আমরা পারমাণবিক সংখ্যা বা এগুলোর উপর ভিত্তি করে যদি বেস করি, লিথিয়াম পারমাণবিক ভর হলো 7। এরপর দেখেন সোডিয়াম পারমাণবিক ভর হচ্ছে কত? 23। এরপর হচ্ছে পটাশিয়াম পারমাণবিক ভর 39। যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবেন। এরপর আসেন দ্বিতীয় ত্রয়ী, এই এটা অটো ইয়ে হয়ে যাচ্ছে লেখাটা। কেউ যদি আমার লেখা বুঝতে অসুবিধা হয় বলেন, আর ভুলগুলোতে লিখতে আমি অভ্যস্ত না, এই জন্য লেখা হয় দেওয়া হয়। দ্বিতীয় ত্রয়ীর মধ্যে ক্লোরিন, আর ক্লোরিনের মধ্যে হচ্ছে 35.5। এরপর হচ্ছে ব্রোমিন, ব্রোমিনের ঘন কত? 80। এরপর হচ্ছে আয়োডিন, আয়োডিন হচ্ছে 127। তৃতীয় ত্রয়ী, আবার বলতেছি এগুলো একটু গুরুত্বপূর্ণ, পরীক্ষা অ্যাডমিশন টেস্টের জন্য আসে, এমসিকিউর মধ্যে আসে। তৃতীয় ত্রয়ী ক্যালসিয়াম, বর হচ্ছে 40। স্ট্রনশিয়াম বর 87.5 বা 6 ধরতে পারেন। এরপরে হচ্ছে বেরিয়াম, যেটা আমরা একটু আগে এই উদাহরণটা দিয়েছিলাম, 137। আমরা দশমিকটা বাদ দিয়ে দিলাম এখানে। এরপরে চতুর্থ ত্রয়ী, ক্যালসিয়াম, ক্যালসিয়াম তো মাত্র লিখলাম। পটাশিয়াম 39, রুবিডিয়াম 85.5।
সিজিয়াম সিএস 133। এরপর আসেন পঞ্চম ত্রয়ী, ফসফরাস, ভর হচ্ছে 31। আর্সেনিক, ভর হচ্ছে 75। অ্যান্টিমনি, এসবি, এসবি কিন্তু অ্যান্টিমনি, আপনারা একটু খেয়াল করবেন। অ্যান্টিমনি হচ্ছে 121.7, অ্যান্টিমনি 121.7। ষষ্ঠ ত্রয়ী, সালফার 32, সেলেনিয়াম 79, টেলুরিয়াম 127.6। আর সালফার ভর সালফার, সেলেনিয়াম, Fe, সেলেনিয়াম। দেখেন আমরা সপ্তম এর এখন আসতেছে। নিতু দাস, আপনি লিখেন না? দেখেন সপ্তম ত্রয়ী, এই নেক্সট ক্লাসে যারা জাস্ট টাইমে আসবেন না ওদেরকে অ্যাডমিট করা হবে না। সপ্তম ত্রয়ী, আজকে যারা উপস্থিত আছেন তাদের রোল কল করা হবে। আমি তাদের রুল নেব, শাখা রোল বলবেন, ওগুলো এন্ট্রি করবো। হ্যাঁ, কারা কারা প্রেজেন্ট আছে? সপ্তম ত্রয়ীর মধ্যে দেখেন হাইড্রোজেন, হাইড্রোজেনের ভর কিন্তু 1। ফ্লোরিন, ফ্লোরিনের ভর 19। এরপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের ভর 35.5। দেখেন হাইড্রোজেন 1, ক্লোরিন 35.5, যদি যোগ করেন 36.5। 36.5 কে আপনি যদি 2 দ্বারা ভাগ করেন তাহলে 18 দশমিক কিছু একটা আসতেছে, যেটা প্রায় 19-এর কাছাকাছি, বা প্রায় 19 বা 19-এর কাছাকাছি ধরা যায়। ফলে এটাও ডোবেরানের একটা ত্রয়ী। আরেকটা দেখেন অষ্টম এবং সর্বশেষ ত্রয়ী। দেখেন আপনারা এতদিন অনেক পড়াশোনা করছেন, হয়তো কারো কারো তৃতীয় অধ্যায় শেষ। খুব কম সংখ্যক স্টুডেন্ট আছেন যারা ডোমেনের ত্রয়ী সূত্রকে এত ডিটেলস আলোচনা করছেন। সবশেষ যেটা সেটা হলো স্ক্যান্ডিনেভ। স্ক্যান্ডিনেভ হচ্ছে 45। এরপর হলো ইট্রিয়াম, ইট্রিয়াম হচ্ছে 89, মানে 89। ল্যান্থানাম 140। এই পুরা চার্টটা আমরা যদি এক নজরে একটু দেখি ছোট করে, এই পুরাটাই ডোবেরানের ত্রয়ী সূত্র, এবং এটা থেকে আপনাদের অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। দেখেন এই ডোবেরানের যে চেষ্টাটা পটাশিয়াম আবার বলেন। পটাশিয়াম কি একটু আছে থাইরয়েড? আপনার কথা স্পষ্ট না, একটু ক্লিয়ারলি বলেন। পটাশিয়াম তার বলছি যে পটাশিয়াম প্রথম ত্রয়ীতেও আছে, চতুর্থ ত্রয়ীতেও আছে। চতুর্থ কি আছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কে? আচ্ছা, আপনার নামটা একটু বলেন তো। প্রশ্নটা কে করছিলেন? প্রশ্নটা কে করছিলেন? কথা বলেন না কেন এখন? এখানে তাহলে বোবা আছে তাহলে অনেক। হ্যালো, প্রশ্নটা কে করছেন? নাম বলেন। শুনতে পাচ্ছেন? ঠিক আছে, পরবর্তীতে আবার শেষ করলাম এই টপিকটা, যে মাত্র কয়েকটি মৌলের জন্য এই ধারণাটা প্রযোজ্য হলো। ডি ব্লক এবং এ ব্লক এরকম অনেক মৌল আছে যাদের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হয় না। তাহলে ডি ব্লক ও
এই ওটা একবার ইংরেজি ও হয়ে গেছে। ডি ব্লক ও এ ব্লক। মৌলের জন্য প্রযোজ্য নয়। তাহলে ডোবেরের ত্রয়ী সূত্র ডি ব্লক এবং এ ব্লক মৌলের জন্য প্রযোজ্য নয়, এটা একটু খেয়াল রাখবেন। পরবর্তীতে স্যার, হ্যাঁ, আপনি নাম বলেন, প্রশ্ন করেন, বলেন। আমি ইনি ক্লোরিন ব্রোমিন আয়োডিন এইগুলো যে ভরগুলো ইউজ করছেন, এখানে বইয়ে আছে 35.45, ব্রোমিন হচ্ছে 79, যেটা 80 ধরা হয়েছে। এগুলো থেকে কোনো প্রবলেম হবে যদি একুরেট না হয়? 79 ব্রোমিন কত বলেন তো? জি, বুঝিনি। ব্রোমিন 79 কত? 0. 79.9 কে আপনি যদি রাউন্ডিং করেন, রাউন্ডিং বুঝেন? ম্যাথ করছেন না, ওই যে প্রায় লিখেন না, এটা তার পাশের উপর পাঁচের উপরে উঠলে এটাকে পরবর্তী পূর্ণ সংখ্যা ধরেন না, দশমিকের পরে 5 থাকলে পরবর্তী পূর্ণ সংখ্যা ধরা হয়, এটা কি আপনি জানেন? এটাকে ম্যাথের ভাষায় বলা হয় রাউন্ডিং। তো আপনারা সম্ভবত এটা জানার কথা, যেহেতু একাদশ পড়েন, মানে প্রায় এখন তো সেকেন্ড ইয়ার, আপনারা মানে অলমোস্ট সেকেন্ড ইয়ার, কাগজ ও কলমে সেকেন্ড ইয়ার হয়ে গেছে আর কি, যদিও লকডাউনে আপনাদেরকে এখনো ফার্স্ট ইয়ারে রেখে দিয়েছেন। ঠিক আছে, হ্যাঁ। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, এরকম প্রশ্ন থাকলে করবেন। আইয়ুব মিয়াজি বলেন। আমার যে ক্লোরিন তার দ্বিতীয় নাম্বার তো এর মধ্যে আছে প্রথমে, আবার হচ্ছে 17 নাম্বার তো এর মধ্যে আছে লাস্টে। তার একটা নাম্বার কি দুইটা তো এর মধ্যে হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওটা যত দিকে তার মধ্যে ত্রয়ী সম্ভব তত দিকেই হতে পারে। যেমন পটাশিয়ামের ক্ষেত্রে দেখেন, পটাশিয়াম প্রথম তড়িত আছে, আবার তৃতীয় তড়িত আছে। আবার আপনি যদি ইয়েকে ধরেন, ক্লোরিনকে ধরেন, ক্লোরিন এখানেও আছে, আবার আবার কোথায় আছে বলেন? 7 নাম্বারের লাস্টে আছে, তাই না? থাকতে পারে, এটা নিয়ে সমস্যা নেই। এখানে শর্ত হচ্ছে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের যে পারমাণবিক ভর, এই পারমাণবিক ভরকে তুমি যদি গড় করো, মানে যোগ করে যদি দ্বারা ভাগ করো, তাহলে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি হবে, এটাই হচ্ছে শর্ত। আর কারো কোশ্চেন আছে? তার পড়ার একটা বলেন। আমাদের কি তার পরীক্ষা তার নির্দিষ্ট সময় হবে নাকি আমাদের জন্য সময় দেওয়া হবে, মানে সরকার ঠিক আছে? সরকারের আসলে কখন কি সিদ্ধান্ত নেয় ওটা আসলে আমরা জানি না। আপনারা জানেন যে আপনাদের ফেব্রুয়ারি ফার্স্ট উইকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, বা এরকম একটা ব্যাপার ছিল না? তো পরবর্তীতে দেখেন তো এক একবার এক এক কথা আসে, এটা আমরা সরকারের সিদ্ধান্ত কি আমরা আসলে জানি না। সরকার যখন যে সিদ্ধান্ত দেয়, এটা আমরা যেটা যেভাবে শুনবো আপনারাও ঠিক একইভাবে শুনবেন। আচ্ছা, বোর্ডটা কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আপনারা রেডি হন, আরেকটা টপিক মানে পরবর্তী প্রসেসটার দিকে আমরা যাচ্ছি। আচ্ছা, আপনারা সত্য করে বলেন তো, তৃতীয় অধ্যায় শেষ হচ্ছে কার কার, যারা প্রাইভেট পড়েন বিভিন্ন জায়গায়, তৃতীয় অধ্যায় শেষ হচ্ছে এরকম কারা কারা আছেন, বা তৃতীয় অধ্যায়ে এই টপিকগুলো পড়ছেন? আমি করছিলাম। গুড। এগুলো মনে হয় ভালোভাবে পড়ে শেষ করছেন। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে গভীরভাবে পড়ার চেষ্টা করবেন, হ্যাঁ, যেন অ্যাডমিশন পর্যন্ত আপনাদের সকল পড়াশোনা কভার হয়ে যায়, এমনভাবে পড়ার চেষ্টা করবেন। দেখেন, পরবর্তীতে যে প্রসেসটা ছিল সেটা ছিল টেলিনিক স্ক্রু। টেলুরিক স্ক্রু, বা এটার অন্য আরেকটা নাম হচ্ছে হেলিক্স।
টেলরিক স্ক্রু বা হেলিক্স নিয়ে একটু আগে আমি বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এর পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো সেগুলো আমি লিখাবো। এই টেলরিক স্ক্রুর জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটা সর্বপ্রথম 1862 সালে, সালগুলো খুব গুরুত্বপূর্ণ। 1862 সালে ফরাসি বিজ্ঞানী বা বর্তমান যে ফ্রান্সের বিজ্ঞানী ডি স্যান কোর্টেজ, উচ্চারণগুলো একটু অদ্ভুত টাইপের, তাদের নামগুলো একটু অদ্ভুত, ফরাসি নাম তো, ডি স্যান কোর্টেজ লিখাবো, টেনশন করার প্রয়োজন নেই। এবং তিনি কি করছেন, তিনি মৌলগুলোকে খাড়া করে এমন ভাবে সাজানোর চেষ্টা করেছেন, যেমন একটা আমরা সিলিন্ডার যদি চিন্তা করি, একটা সিলিন্ডারকে দাঁড় করানো অবস্থায় রাখা হলো, এরপর তার গায়ের মধ্যে মৌলগুলোকে পর্যায়ক্রমে তাদের কিভাবে সাজাইছে একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাদের গড় উচ্চতা, মানে মৌলের অবস্থানের গড় উচ্চতা, মৌলের অবস্থানের গড় উচ্চতা মৌলের পারমাণবিক ভরের সমানুপাতিক হয়। মৌলের অবস্থানের গড় উচ্চতা মৌলের পারমাণবিক ভরের সমানুপাতিক হয়। তার মানে যে মৌল যত উচ্চতায় থাকবে সেটা নির্ভর করবে তার পারমাণবিক ভরের উপর। তার মানে পারমাণবিক ভর যদি বেশি হয়, ওই মৌল ওই সিলিন্ডারের মধ্যে বেশি উচ্চতা অবস্থান করবে, আর পারমাণবিক ভর যদি কম হয় তাহলে সে মৌলটা ওই সিলিন্ডারের মধ্যে কম উচ্চতায় অবস্থান করবে। তাহলে এই ধরনের যে বিন্যাস, এই বিন্যাসটাকে টেলরিক স্ক্রু নামে পরিচিত করা হয় বা বলা হয়। এবং এই প্রচেষ্টাটা সফল হলো না। তবে যদিও এটা সফল না হয়, তবে আধুনিক যে পর্যায় সারণী, এই পর্যায় সারণীর জন্য যে প্রচেষ্টা করতেছিল বিজ্ঞানীরা বিভিন্ন সময় থেকে, অনেক আগ থেকে, এটার প্রাথমিক দিকে একটা পদক্ষেপ বা একটা সফল পদক্ষেপ হিসাবে এটাকে খুঁজে পাওয়া যায়। কারণ কি, এই প্রচেষ্টার ফলে সর্বপ্রথম একই ধরনের মৌলগুলো একই গ্রুপের উপরে নিচে, তখন তার গ্রুপ ছিল না, মানে একটা একটার উপরে বা একটা আরেকটার নিচে এরকম যারা ছিল, ঠিক উপরে এবং ঠিক নিচে যারা ছিল, তাদের পারমাণবিক রাসায়নিক ধর্ম এবং ভৌত ধর্ম প্রায় কাছাকাছি ছিল। এবং তখনই প্রথম গ্রুপ বা পর্যায় সম্পর্কে মানে কনসেপ্ট পাওয়া যায় বা প্রাথমিক ধারণা পাওয়া যায়, অথবা এরকম ধারণা পাওয়া যায় যে যারা উপরে নিচে থাকবে তাদের ধর্ম বৈশিষ্ট্যগুলো একই রকম হবে। তাহলে এই প্রচেষ্টাটা প্রথম চালু হয়েছিল বা চেষ্টা করা হয়েছিল 1862 সালে। বিজ্ঞানীর নাম কি লেখেন, ডি স্যান, CHAN, স্যান, COUR TOIS, দেখেন, ডি স্যান কোর্টেস 1862 সালে প্রথম টেলরিক স্ক্রু বা হেলিক্স নিয়ে প্রচেষ্টা করেন। এবং তিনি কি করছেন, লেখেন, মৌলগুলোকে খাড়াভাবে বা মৌলগুলোকে খাড়া করে এমন ভাবে সাজানোর চেষ্টা করেন যেন অবস্থানের উচ্চতা, মৌলের অবস্থানের উচ্চতা মৌলের পারমাণবিক ভরের সমানুপাতিক হয়। পারমাণবিক, এই সমানুপাতিক শব্দটা পুরাটা একটা শব্দ, এখানে একটা স্পেস পড়ে গেছে, একটু খেয়াল রাখবা। সমানুপাতিক হয়। তাহলে এটাই ছিল তাদের মূল প্রচেষ্টা বা মূল সূত্র। এখন তাহলে মৌলের এই ধরনের বিন্যাসকে টেলরিক স্ক্রু বলা হয়।
TELURIC টেলুরিক স্ক্রু। ঠিক আছে, এটাকে কি বলা হয়? টেলুরিক স্ক্রু। দেখেন আমাদের পরবর্তী যে প্রসেসটা, এটা সম্পর্কে মোটামুটি আপনারা অবগত আছেন। নিউল্যান্ডের অষ্টক সূত্র। স্যার সাদা দিয়ে লিখে রাখবেন। ঠিক আছে, লিখব। নিউল্যান্ডের অষ্টক সূত্র। এই নিউল্যান্ডের অষ্টক সূত্র আপনারা নাইটে খুব ভালোভাবে পড়ে আসছেন। নিউল্যান্ডের অষ্টক সূত্রটা প্রদান করে কত সালে? 1864 সালে। এবং বিজ্ঞানী হচ্ছে নিউল্যান্ড। এবং তিনি জি স্যার একটু একটা লাইন নিচে নাও। এক লাইন নিচে নামাবো। আপনি সম্ভবত তার শিকার তুলবেন। জি স্যার। দেখছেন? জি স্যার, ঠিক আছে। দেখেন আপনারা এটার উপরে আরেকটু গুরুত্ব দেবেন। ঠিক কেমনটাই গুরুত্ব দেবেন যেমনটা ত্রয়ী সূত্রের উপরে দিয়েছিলেন। নিউল্যান্ড সূত্রটা প্রদান করেছিলেন 1864 সালে জন নিউল্যান্ড। এবং তিনি বলছেন মৌলের পারমাণবিক ভরের উপর ভিত্তি করে প্রথম মৌলসমূহকে এমনভাবে সাজাইছেন যেন, খেয়াল করেন, লেখেন মৌলের ভিত্তি করে সাজানোর চেষ্টা করেন। সাজানোর চেষ্টা করেন। এবং তিনি দেখান যে পর্যায় তালিকার প্রথম মৌলের ধর্মের সাথে অষ্টম মৌলের ধর্মের মিল আছে। বাচ্চারা বুঝতে পারছো? জি স্যার। দেখেন তাহলে এই যে নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তিটা আসলে কি? নিউল্যান্ডের অষ্টক সূত্রের মূল ভিত্তি হচ্ছে পারমাণবিক ভর। দেখেন পারমাণবিক ভর। আমরা যদি একটু পিছনের দিকে যাই, ডোবিরানের যে ত্রয়ী সূত্র ছিল, সেই ডোবিরানের ত্রয়ী সূত্রের মূল ভিত্তিও কিন্তু পারমাণবিক ভর ছিল। ঠিক আছে, আবার হ্যালিক্সের যে সূত্র ছিল সেটাও কিন্তু পারমাণবিক ভর ছিল। মানে পারমাণবিক ভরের উপর ভিত্তি করেই কিন্তু পর্যায় সারণীকে সাজানোর চেষ্টা সবচাইতে বেশি হয়েছে। সবচাইতে বেশি পারমাণবিক ভরের উপর ভিত্তি করে সাজানোর চেষ্টা করা হয়েছে। তার মানে হচ্ছে যে ধর্মের উপর ভিত্তি করে পর্যায় সারণীকে সাজানোর চেষ্টা সবচাইতে বেশি হয়েছে বা যে বৈশিষ্ট্যের উপর, সেটার নাম হচ্ছে পারমাণবিক ভর। এটা একটু মাথার মধ্যে গেঁথে রাখবেন। এখান থেকে যে জিনিসটা আমরা বুঝলাম যে পারমাণবিক ভরের উপর ভিত্তি করে মৌলসমূহকে সাজাইছেন। সাজানোর পর তিনি দেখেছেন যে প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের ধর্ম এবং বৈশিষ্ট্যে মিল আছে। প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের ধর্ম এবং বৈশিষ্ট্যে মিল আছে। তার মানে হচ্ছে কি, এক একটা অষ্টক এর মধ্যে কয়টা মৌল থাকবে কে বলতে পারেন? বলেন তো একটু। তার মানে সূত্রটাকে আমরা কি বলি? অষ্টক সূত্র না?
আচ্ছা, ত্রয়ী সূত্রের মধ্যে আমরা জি, যেরকম স্যার। চিন্তা করছি প্রথম ত্রয়ী, দ্বিতীয় ত্রয়ী, চতুর্থ ত্রয়ী, পঞ্চম ত্রয়ী, তাহলে এখানে তো আমাদের হবে প্রথম অষ্টক, দ্বিতীয় অষ্টক, তৃতীয় অষ্টক, এরকম, তাই না? বুঝতেছেন আমার কথা? জি। জি স্যার। আচ্ছা, তাহলে এক একটা অষ্টকের মধ্যে কয়টা করে মৌল থাকতে পারে একটু চিন্তা করেন তো, বলেন তো, ভাবেন, ভাবার পর আমাকে বলেন। স্যার, স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কে কি বলেন, নামগুলো একটু দেখি। জেবাহিনী, বলেন। জেবাহিনী, আটটি থাকে। কয়টা মৌল থাকবে জেবাহিনী? 8টি। 8টি। গুড। তাসফিয়া মজুমদার, কয়টা মনে হয়? আর 8টি। আফরোজা স্মৃতি, আদিবা, স্যার আমার দুইটা। আফরোজা, আফরোজা কত, কয়টা? দুইটা মনে হইতেছে। আচ্ছা, দুইটা না? আদিবা, স্যার 8টা। 8টা। ইফাজ, সাবেক কালেক্টরেট ইফাজ, ইফাজ তুমি কি আসো না ক্লাসে জয়েন দিয়ে যাই ওয়াশরুমে বসে আছো? স্যার 8টা স্যার। 8টা। অপূর্ব পাল, বহুদিন পরে অপূর্বের দেখা, অপূর্ব কি আছিস? অপূর্ব, অপূর্ব শুনতে পাচ্ছিস? আচ্ছা, আমরা বুঝতে পারছি আপনারা অনেক চেষ্টা করেছেন। দেখেন, ঠিক আছে, আমরা এই প্রশ্নের উত্তরে যাচ্ছি। তো এদিকে আমরা আরেকটা খেয়াল করি, এদের প্রথম মৌলের সাথে অষ্টম মৌলের ধর্মের মিল আছে, ঠিক একইভাবে দ্বিতীয় মৌলের ধর্মের সাথে নবম মৌলের ধর্মের মিল আছে, ঠিক একইভাবে তৃতীয় মৌলের ধর্মের সাথে দশম মৌলের ধর্মের মিল আছে। এই তথ্যটুকু একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এরকম হুট করে একটা বলবো যে নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুযায়ী এত নম্বর মৌলের সাথে কত নম্বর মৌলের ধর্মের মিল থাকবে, তো এটা আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, দেখেন, আমরা তাহলে লিখি প্রথম অষ্টক, লেখেন, তাহলে আপনাদের যার যার উত্তর ছিল ওটা পেয়ে যাবেন। প্রথম অষ্টক, প্রথম অষ্টকের মধ্যে কারা ছিল? হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এখানে কয়টা মৌল গুণে দেখেন? 7টা। প্রতি অষ্টকে 7টা করে মৌল থাকবে। আপনারা যারা কয়টা বলছেন? 8টা বলছেন, বেশিরভাগ এখানে সবাই 8টা বলছেন। আফরোজা মনে হয় 2টা বলছিল। দেখেন তো কয়টা হয়? 7টা বলছিলাম। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। আর প্রত্যেকটা অষ্টকে 7টি করে মৌল থাকবে। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আপনারা সবাই 8টা করে বলছেন তো না, আমি এই জন্যই আপনাদেরকে প্রশ্ন করছি, জানি যে আপনাদের সবার মুখ থেকে 8টাই বের হবে। দেখেন, দ্বিতীয় অষ্টক, দ্বিতীয় অষ্টকের মধ্যে কে আসতেছে? ফ্লোরিন, সোডিয়াম, এখানে একটা স্যার। ম্যাগনেসিয়াম, বলেন, অ্যালুমিনিয়াম। স্যার ব্যাপারটা হলো হাইড্রোজেনের পরে সরাসরি লিথিয়ামে চলে গেছে। হিলিয়াম লেখা না কেন স্যার? স্যার এর নাম কি? বিজ্ঞানী নিউল্যান্ড না? নিউল্যান্ড তো। নিউল্যান্ডের অষ্টক সূত্র কত সালে প্রদান করা হয়েছিল একটু বলেন তো? স্যার 1800, একটু আগে লেখাইছি, আপনার মনে তাহলে নাই। 1864। এই যে আমরা যে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে চিনি, এই নিষ্ক্রিয় গ্যাসগুলো 1950-এর পরে আবিষ্কার হয়েছে। কত সালে বলেন তো? 1950-এর পরে 60, 70, 60, 64 এই সমস্ত সালের দিকে নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার হয়। তার আগ পর্যন্ত নিষ্ক্রিয় গ্যাস কারণে কোনো গ্যাসের অস্তিত্ব আছে এটাই কেউ জানতো না। আর নিউল্যান্ডের সূত্র প্রদান করা হয়েছিল কত সালে? 1864 সালে। আশা করি আপনার উত্তর পান নাই। আপনি সন্তুষ্ট?
জি স্যার। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ, প্রশ্ন করার জন্য ধন্যবাদ। এরপর আসেন সিলিকনের পরে হলো ফসফরাস, ফসফরাসের পরে হলো সালফার। ঠিক তৃতীয় অষ্টকটা লিখাই, আর অন্য অষ্টকগুলো দিচ্ছি না, থাক, বাকি অষ্টকগুলো আর আপনাদের প্রয়োজন নাই। তৃতীয় অষ্টক হচ্ছে ক্লোরিন, এরপর হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ চিনেন তো? সরি, ম্যাগনেসিয়াম লিখে হচ্ছে, এটা হলো Mn, ম্যাঙ্গানিজ হচ্ছে Mn, আয়রন। তাহলে প্রত্যেকটা অষ্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 7টি করে মৌল অবস্থিত, বা 7টি করে মৌল আছে। আপনারা কি বুঝতে পারছেন কথাটা? জি স্যার। আচ্ছা, আমরা আজকে প্রায় ক্লাসের শেষের দিকে, আমাদের প্রায় 1 ঘন্টার মতো, 3টা 30 বাজে বা 3টা 30-এর মতো হয়ে গেছে। আমরা দেখি কারা কারা উপস্থিত আছে। আজকে আর পড়াচ্ছি না, মানে হচ্ছে আজকের ক্লাসটা অতটুকু